সবাইকে জানাই নারী দিবসের বিপ্লবী শুভেচ্ছা। নারী দিবস ছিল শ্রমজীবী নারী দিবস। সেই প্রেক্ষাপটে কথা বলতে গেলে দেখব সারা পৃথিবী জুড়ে যত নিপীড়ন, যত অত্যাচার, যত শোষণ, তার বিরুদ্ধে আমাদের শ্রমজীবী নারীরা, আমাদের শ্রমজীবী ভাইয়েরা সবসময় কথা বলে গিয়েছে, তাতে সংগ্রাম চলমান রয়েছে। বন্ধুগণ, আজকের এই নারী দিবসে এসে অত্যন্ত ভারাক্রান্ত লাগছে। তার মূল কারণ আপনারা কিছুক্ষণ আগেই শুনেছেন আমার পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে যে কিছুদিন আগে মাগুরায় ঘটে যাওয়া একটা ধর্ষণের ঘটনায় 8 বছরের যে শিশুটা চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে ছিল, যে লড়াই করছিল জীবন এবং মরণের মধ্যে দিয়ে, সেই শিশুটি সম্ভবত আর বেঁচে নেই। এই ঘটনাটা আমাদের সামনে এসেছে দেখে আমরা হয়তো এই বিষয়ে এত কিছু জানতে পারছি। বাংলাদেশে প্রতিনিয়ত এরকম ধর্ষণের ঘটনা ঘটতে থাকে। সারা বিশ্বে প্রতি 10 মিনিটে একজন নারী ধর্ষণের শিকার হয়। বন্ধুরা, ধর্ষণকে যদি আমাদের বুঝতে হয় তাহলে বুঝতে হবে যে এই পিতৃতন্ত্রের সর্বোচ্চ ক্ষমতা প্রদর্শন তারা করে একজন নারীকে ধর্ষণ করার মাধ্যমে। সে প্রমাণ করতে চায় যে নারী তার অধীনস্থ একটা প্রাণী, সুতরাং তার সাথে, তার শরীরের সাথে সে যা মন চায় তাই করতে পারবে। আমরা জানি 5ই আগস্টে যে গণঅভ্যুত্থান ঘটল, সেই জুলাই আগস্ট আন্দোলনে নারীদের কি ভূমিকা ছিল আমরা তা দেখেছি। কিন্তু কেন এখনো প্রত্যেকটা প্রোগ্রামে, প্রত্যেকটা সমাবেশে গিয়ে আমার জানান দিতে হয় যে আমরা নারীরা ফ্রন্ট লাইনে ছিলাম, যে আমরা জীবনের পরোয়া না করে একটা ফ্যাসিস্টকে হটানোর জন্য আন্দোলন করেছিলাম। আমাদের এটা মনে করিয়ে দিতে হয়, কারণ আমরা যদি আমাদের পূর্ববর্তী ইতিহাসগুলো দেখি, সেখানে দেখেছি যে কিভাবে নারীদের সংগ্রামকে, মুক্তিকামী জনগণের নারীদের মধ্যকার যে আন্দোলন ফুসে উঠেছিল, সেই আন্দোলনকে, নারী সংগ্রামী সেই নেতৃত্বগুলোকে কিভাবে নাই করে দেওয়া হয়। আমরা দেখেছি হিস্ট্রি কিভাবে হিস্টোরি হয়ে যায় এবং এখান থেকে হারকে সম্পূর্ণভাবে মাইনাস করে দেওয়া হয়। কারণ বন্ধুরা, আমরা যে পিতৃতন্ত্রের কথা বলি, তা আসলে আমাদের যে বর্তমানে রাষ্ট্র কাঠামো, যে শাসন কাঠামো, যে অর্থনৈতিক কাঠামো, তার সাথেই জড়িত। তা না হলে হাসিনার শাসনামলে, এই ফ্যাসিস্ট মহিলার শাসনামলে যেভাবে গুম, খুন এবং ধর্ষণ অব্যাহত ছিল, কেন কাছের পরেও আমরা রাষ্ট্র থেকে সেই ধরনের নিপীড়নমূলক আচরণই দেখছি। আপনাদের হয়তো মনে আছে তনু হত্যাকাণ্ড, মনে আছে মুনিয়া হত্যাকাণ্ড, মনে আছে সেই কল্পনা চাকমার গুম হওয়ার কথা। কে ছিল এই কল্পনা চাকমা? কল্পনা চাকমা ছিল যে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে লাফিয়ে লাফিয়ে মুক্তিকামী নারীদের সংগঠিত করত। স্বাভাবিকভাবে যখন সে নারীদেরকে সংগঠিত করা শুরু করলো, তাদের সংগ্রামকে বেগবান করা শুরু করলো, রাষ্ট্রের সেই কল্পনাকে আর পছন্দ হলো না। কারণ রাষ্ট্রের যে হিরো চরিত্র, রাষ্ট্রের যে নিপীড়ক চরিত্র, সেই চরিত্রের বিরুদ্ধে কল্পনা চাকমারা সংগঠিত হচ্ছিল। সেই কল্পনা চাকমাকে গুম করে ফেলা হলো। বর্তমানে এই সরকার কি আমাদেরকে খোঁজ দিতে পারবে যে কল্পনা চাকমা কোথায়? বর্তমানে এই সরকার কি তনু হত্যার বিচার করতে পারবে? বর্তমানে এই সরকার চলমান যে নিপীড়ন, সেই নিপীড়নকে বন্ধ করতে পারবে? পারবে না। কেন পারবে না বন্ধুগণ? কারণ হাসিনা তো নিজে একজন নারী ছিল। তাহলে তার আমলে কেন এই দেশে নারীরা অনিরাপদ ছিল? কারণ এই অর্থনৈতিক কাঠামো, এই রাজনৈতিক কাঠামোতে যে শাসকই ওই ক্ষমতার আসনে আসীন হবে, সে ব্যাপকভাবে পিতৃতান্ত্রিক হবে। বন্ধুগণ, এই পিতৃতন্ত্রের সাথে অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে এবং তারা একে অপরের হাত ধরে হাঁটে, তাহলে এই পুঁজিবাদ। এই পুঁজিবাদী অর্থনৈতিক কাঠামো আমাদের নারীদেরকে পণ্য করে, পরিণত করে একটা পণ্যে, একটা ভোগ্য পণ্যে। এবং আমরা দেখি একদল মানুষজন এই সংকটকে জিয়ে রাখে, কেবলমাত্র এই রাষ্ট্র কাঠামোকে জিয়ে রাখার জন্য এই সংকটকে জিয়ে রাখে, যাতে করে তারা এটাকে নিয়ে ব্যবসা করতে পারে
আন্তর্জাতিক নারী দিবস। 8 মার্চের এই দিনে উইমেন্স ফেডারেশন যে সমাবেশের আয়োজন করেছে, সবাইকে আমি সমাজতান্ত্রিক মহিলা ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমরা জানি 8 মার্চ যে ইতিহাস, সেই ইতিহাস আমাদের এখন ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনারা জানেন 1857 সালে নিউ ইয়র্কে হাজার হাজার নারী শ্রমিক সেদিন রাস্তায় নেমে এসেছিল। তারা স্লোগানে স্লোগানে উচ্চারিত করেছিল তাদের দাবি। তাদের দাবি ছিল তাদেরকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাটানো হতো। তারা বলেছিল আমাদের নির্দিষ্ট কর্মঘণ্টা দিতে হবে। তাদেরকে একই কাজ করার পরেও পুরুষ শ্রমিকদের তুলনায় অর্ধেকের মজুরি দেওয়া হতো। তারা সমমজুরির দাবি তুলেছিল। তাদের সমমজুরির দাবি সেই মিছিলে সেই স্লোগানে উচ্চারিত হয়েছিল। তারা দেখেছিল যে তাদের যে কর্ম পরিবেশ সেটা মোটেই স্বাস্থ্যকর নয়, সেটা মানবিক নয়। একটা অমানবিক কর্ম পরিবেশের মধ্য দিয়ে তাদেরকে কাজ করানো হতো। তারা একটা মানবিক এবং স্বাস্থ্যকর কর্ম পরিবেশ চেয়েছিল, একটা নিরাপদ কর্ম পরিবেশ চেয়েছিল। সেখানে খ্রিস্টানভাবে এবং অভিবাসী শ্রমিকদেরকে নির্মমভাবে নির্যাতন করা হতো। এই নির্যাতনের বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিল। তাদের সেই দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনে সেই নিউ ইয়র্কের পুলিশ বাহিনী, মালিকদের লড়িয়ে দেওয়া পুলিশ বাহিনী তাদের উপর নির্মম নির্যাতন চালায়। সেই নির্যাতনে অনেকেই আহত হয়, অনেকেই গ্রেপ্তার হয়, কিন্তু আন্দোলন থেমে থাকেনি। আন্দোলন ছড়িয়ে ছড়িয়ে দেশে দেশে এই দাবিগুলোর সাথে আরেকটি দাবি যুক্ত হয়ে যায়, সেটা নারীদের সর্বজনীন ভোটাধিকারের দাবি। সেই দাবির সময়ে আমরা দেখি যেখানে শ্রমজীবী নারী না, তখন শিক্ষিত নারীরাও সেই আন্দোলনে যুক্ত হয়। এই আন্দোলন চলতে চলতে আমরা জানি 1886 সালের 1 মে চিটাগং মার্কেটে রক্তাক্ত শ্রমিক অভ্যুত্থান ঘটে 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে। এরপরে আন্দোলন থেমে থাকেনি, কারণ নারীদের ভোটাধিকার তখনও আদায় হয়নি, নারীদের সমকামী সমমজুরি তখনও আদায় হয়নি, নারীদের একটি স্বাস্থ্যকর কর্ম পরিবেশ তখনও আদায় হয়নি। আন্দোলনের এক পর্যায়ে 1910 সালে আপনারা জানেন জার্মান সমাজতান্ত্রিক নেত্রী তারা ব্রিটিশ, তিনি কোপেনহেগেনের ডেনমার্কের কোপেনহেগেনে সেখানে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনের অধিবেশনে একটি নারীদের অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে 17টি দেশের 100 জন নারী উপস্থিত ছিলেন। সবার সর্বসম্মতি বলে 8 মার্চ অধিকার আদায়ের লড়াইয়ের নারীর মর্যাদার একটা ঐতিহ্যবাহী দিনকে বিশ্ব নারী দিবস ঘোষণা করা হয়। এরপর থেকে আমরা 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করে আসছি। যখন আমরা 115তম বিশ্ব নারী দিবস পালন করছি, তখন আমরা যদি সেই 100টা আপনারা জানেন কয়েক বছর আগে একটা জরিপ হয়, সেখানে দেখা যায় 84% নারী তারা কর্মক্ষেত্রে যৌন নিপীড়নের শিকার হয়ে থাকেন। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখি যে আমাদের সেই দাবিগুলো কিন্তু 115 বছর পরে শুধু ভোটাধিকারের দাবি ছাড়া আর কোনো দাবি কিন্তু আমরা দেখি আদায় হয়নি বা বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি। আমরা যদি দেখি যে আমাদের যে পারিবারিক আইন আছে, সম্পত্তির উত্তরাধিকার সহ যে বিবাহ বিচ্ছেদ সন্তানের অভিভাবকত্বের বয়সটা কিন্তু নারীরা বৈষম্যের শিকার হয়ে থাকেন। আমরা দেখি আইনগতই নারীরা বৈষম্যের শিকার হচ্ছেন। আর এছাড়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে সারা দেশে ধর্ষণ, নিপীড়ন, নির্যাতন, সেখানে বয়স কোনো বিষয়ই হচ্ছে না। 3 বছরের 4 বছরের শিশু থেকে 60 বছরের বৃদ্ধা, তিনি নারী, এটাই তার পরিচয়। তিনি ধর্ষিত হচ্ছেন, তিনি নির্যাতিত হচ্ছেন, সহিংসতার শিকার হচ্ছেন। কিভাবে নারী বিদ্বেষী কর্মকাণ্ড তো সারা দেশে ছড়িয়ে পড়ছে। নারীদের পোশাক পর্যন্ত ঠিক করে দেওয়া হচ্ছে যে সে কি পোশাক পরবে সেটা তার বিষয় না, সেটা পুরুষতন্ত্র ঠিক করে দিবে যে তার পোশাক কি হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই যে স্লোগান উঠেছিল সে 8 মার্চে 1857 সালে সেই স্লোগান ছিল সম অধিকারের, সেই স্লোগান ছিল মানুষ হিসেবে মর্যাদার দাবিতে,
সম্পাদক মন্ডলীর সদস্য এবং জনমুক্তির গানের দলের সাধারণ সম্পাদক। জায়গা থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এবং সম্মিলিত হওয়ার জন্য। আজকে যারা সভাপতি হয়েছেন এবং যেখান থেকেই জুড়ে শুনছেন কাছে বা দূরে, প্রত্যেককেই নারী দিবসের শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন এবং হিন্দু নিউজ ফেডারেশনকে তার 37তম প্রতিষ্ঠা বার্ষিকী থেকে বিপ্লবী শুভেচ্ছা জানাই। তবে এত বছরের সংগ্রামী অবস্থান অটুট ধরে রাখার জন্য এবং লক্ষ্য সফল হোক এই প্রত্যাশায়। আমার আগের কিছু বক্তা বলে গেছেন, ও তার আগেই বলি, দীর্ঘ বক্তব্য দেওয়ার সারি ফলে আমি ছোট করার চেষ্টা করবো এবং আমি আশা করছি অনেক শব্দের মধ্যেও আপনারা আমাদের কথা শুনতে পাচ্ছেন। আমার আগের বক্তা একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে গেছেন, নারী দিবস কিন্তু বুঝরাও মানে এই প্রতিক্রিয়াশীল শাসক শ্রেণীও পালন করে এবং সেই দেশেই কিন্তু নারী ধর্ষণ খুবই নিয়মিত ঘটনা। তাদের নারী দিবস আর আমাদের নারী দিবস পালনের অর্থ কিন্তু একদম উল্টো। 1908 সালে একটা ঘটনা ঘটে, শ্রমজীবী নারীদের আন্দোলন হয়, সেখানে হত্যার প্রতিবাদে 1910 সালের আন্তর্জাতিক কনফারেন্সে ক্লারা জেটকিন, আপনারা নাম শুনলেন কিছুক্ষণ আগে, উনি জার্মান কমিউনিস্ট লিডার, কমরেড লেনিনের খুবই ঘনিষ্ঠ কমিউনিস্ট ছিলেন উনার এখানে এবং অন্যান্য সমস্ত নারী সদস্যদের সম্মুখে এটা নারী দিবস হিসেবে পালিত হয়। সেখানে মূল উপজীব্য কি ছিল? আপনারা সবাই দাসপ্রথার কথা জানেন, যেখানে নারী পুরুষ সকলেই দাসে পরিণত হতো। দাসপ্রথার উচ্ছেদ হয়েছে, সামন্ততন্ত্র প্রতিস্থাপিত হলো। সেখানে ভূমি দাসের কথা আপনারা সবাই জানেন, মাটিতে কৃষকরা দাস কেনা থাকে। তারপরে আসলো সামন্ত প্রথা উচ্ছেদে বুর্জুয়া শ্রেণী। এরা কি করলো, ওই সেই দাস প্রথায় যেমন মানুষ পণ্য ছিল, সামন্ততে যেমন ভূমি দাসরা পণ্য, বুর্জুয়ারাও মানুষকে পণ্যে পরিণত করলো। এখানে পুরুষতন্ত্র আসলো, শক্তিশালী হলো, আর নারীরা সেই দাসী রয়ে গেল বা পণ্যে পরিণত হয়ে গেল। এর ফলেই হচ্ছে নারীদের উপরে অতিরিক্ত শোষণ। সুতরাং পুঁজিবাদে যদি উচ্ছেদ না হয়, একেবারে গোড়া থেকে শুরু করি, এবং যে সমস্ত দেশে এখনো সামন্ততন্ত্র বিদ্যমান, মানে পুঁজিবাদের নয় উপনিবেশগুলো যে সমস্ত দেশ, বাংলাদেশ একটা নয় উপনিবেশ দেশ, এখানে আপনারা জানেন জোরদারি মহাজনী পন্থায় এখনো সামন্ততন্ত্র বিদ্যমান। ফলে এই সামন্ততন্ত্র এবং পুঁজিতন্ত্র উচ্ছেদ না হলে নারীর উন্নয়ন বন্ধ হবে না। সুতরাং নারীর উপর ধর্ষণ এবং অত্যাচার থামানোর একমাত্র এবং উচ্ছেদ করা, থামানো না, উচ্ছেদ। আমরা যদি উচ্ছেদ না করি তাহলে কিন্তু কোনো কিছু সর্বউচ্ছেদ না ঘটলে তার বারবার প্রত্যাবর্তন আমরা বুঝতে পারি না। তাই আমাদের দরকার উন্নয়নের উচ্ছেদ, নয় উপনিবেশগুলিতে সামন্ততন্ত্র এবং সাম্রাজ্যবাদী শোষণ বা পুঁজিতন্ত্রের নয় উপনিবেশের কাঠামোর সম্পূর্ণ উচ্ছেদ। আমরা সবাই জুলাই গণহত্যার কথা জানি, এতে অনেকে গণঅভ্যুত্থান বলছেন, অনেকে বিপ্লব বলছেন। আমরা এখন দেখতে পাচ্ছি যা আশা করেছিলাম তার কিছুই নাই, সবাই এরকম বক্তব্য দিচ্ছেন, কি বলেছিলাম কি হলো, অনেকে হতাশ হয়েছেন। কিন্তু আসলে হতাশ হওয়ার বিষয় আছে কি? আমরা কি আশা করেছিলাম? লোক পাল্টেছে, দল পাল্টাবে হয়তো নির্বাচনের মধ্যে দিয়ে, কিন্তু শ্রেণীর কাঠামোর কি পরিবর্তন হয়েছে? ব্যবস্থায় কি কোনো পরিবর্তন হয়েছে? উন্নয়নকারী পুঁজিতন্ত্রে কি কোনো উচ্ছেদ হয়েছে? সুতরাং শ্রেণীর পরিবর্তন যদি না হয়, কাঠামোর যদি পরিবর্তন না ঘটে, তাহলে তো একই ব্যবস্থা থাকার কথা। হতাশার কোনো কারণ তো আমরা দেখি না, এই তো হওয়ার কথা ছিল। মাত্রা এখন আরো বেড়েছে, আমরা গতকালকেও জানি পাহাড়ের উচ্ছেদের লক্ষ্যে এবং পাহাড়ে নানা ব্যবসা বাণিজ্য গড়ে তোলার লক্ষ্যে নানা রকম, সেখানে নানা হোম, সেখানে নানা রকম পর্যটন কেন্দ্র, না তেনা অনেক কিছু হচ্ছে। এবং সবই পুঁজিতন্ত্রের বা আমাদের নয়া কলোনিয়াল ব্যবস্থা মানে আউটকাম, এছাড়া অন্য কিছু না। এটা খুবই স্বাভাবিক। আমরা জুলাইতে ব্যাপক মানুষ প্রচন্ড সাহসিকতার সঙ্গে পক্ষে লাগিয়েছেন। সমস্ত শুরুতে আমরা চেষ্টা জানাচ্ছি ল্যান্ডবক্সের পক্ষ থেকে এই সুযোগে। জনগণ আবার একটা জিনিস দেখিয়েছে, সেটা হচ্ছে জনগণ আজকে 50 জন মারা গেলেন, কালকেই আবার পথে, আজকে 70 জন, কালকেই আবার পথে।
প্রতিদিন এভাবে অন্তত 20 দিনের উপর জনগণ আন্দোলন করছে। এটা জনগণের খুবই খুবই সাক্ষা দিচ্ছে। বহুদিন পর আমরা এটা দেখলাম, একদম নতুন কোনো বিষয় না। এজন্যই আমরা বলি জনগণ বিপ্লব, জনগণ বিপ্লব চান, বিপ্লবীরা জনগণের সরকার। এই নয় অর্থনৈতিক কাঠামোকে বাড়ির কন্যায় বন্ধ করতে পারি না। একই সঙ্গে যেটা চলছে সমতলের সঙ্গে সঙ্গে পাহাড়ে আরো অত্যাচার চলে, ঘুরি বিক্রি করছে, জাতিগত সত্তাকে আলাদা করে দিয়ে এবং অত্যাচার চালানো হয় আরো বেশি। আমরা একদমই একটা ডাইভার্সিটি ইকুইটি অ্যান্ড ইনক্লুশন, ভালো কারণ এরা বলে ডাইভার্সিটি মানে সবাই জানে মানে হচ্ছে সমস্ত জাতি সত্তা ধর্ম বর্ণ গোত্রকে ইনক্লুড করা। এটা সংবিধান মাথায় নেওয়া দরকার। এটা বলছে মানেই হচ্ছে এক্সক্লুড করা। জাতি সত্তাকে ইনক্লুড করা হচ্ছে কি করে? তার ধর্ম, তার সংস্কৃতি, তার ভাষা, তার সমস্ত কিছুকে বিলীন করেছে। ইনক্লুশন তখন যখন সে তার সক্রিয়তা সহ অবস্থান করতে পারে, সেটাকে বলে ইনক্লুশন। আর এটাকে যেটা করা হচ্ছে ঝুঁকিয়ে নিয়ে ভাষা ধর্ম সংস্কৃতিকে বিলীন করে দেওয়া, একে ইনক্লুশন বলে না, একে বলে এক্সক্লুশন। সুতরাং প্রতিক্রিয়াশীল সমস্ত চক্রান্তকে আপনারা সঠিকভাবে জনগণের সামনে তুলে ধরলে বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন। জাতিসত্তার আত্মনিয়ন্ত্রণের অধিকার সমস্ত জাতিসত্তারই আছে, সেই সঙ্গে একই কেন্দ্রে ঐক্যবদ্ধ হন এবং নয় আত্মনিবেশী কাঠামোকে ভেঙে নারী সমস্ত শোষণের মূলে যা বিদ্যমান, নয় আত্মনিবেশী রাষ্ট্র কাঠামোকে ভেঙে ফেলে নয় গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যবদ্ধ হন। পাহাড়ের সমস্ত বন্ধুদের, সমতলের সমস্ত লড়াকু বন্ধুদের অভিনন্দন এবং তাদের এই সমতলের লড়াইয়ের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে একই লড়াইকে বেগবান করার প্রত্যাশায় এবং আহ্বানে আহ্বান শেষ করছি এবং সকলকে বিপ্লবী অভিনন্দন ল্যাম্পোস্টের পক্ষ থেকে এবং মুক্তি কারাগারের পক্ষ থেকে। ধন্যবাদ। আমাদের এই সমাবেশে শহীদ জানিয়েছেন মৃত্যু সরকার, সভাপতি বাংলাদেশ ছাত্র ফেডারেশন, আরো সংগঠন জানিয়েছেন শ্রমিক নেতা আবুল হোসেন। আমাদের এই সমাবেশে আরো উপস্থিত আছেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক সুভাষিত চট্টগ্রাম, আরো উপস্থিত আছেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি অঙ্কন চট্টগ্রাম, আরো উপস্থিত আছেন গণতান্ত্রিক সভাপতি দেশের ত্রিপুরা, আরো উপস্থিত আছেন নেতা শ্রমিক জ্যোতি চক্র। উপস্থিতি আমাদের এই সমাবেশে সংগঠনের বক্তব্য রাখবেন মন্ত্রীরা সভা অ্যাক্টিভিস্ট
ভুলে যায়। আবার দেখেন আফগানিস্তানে যখন নারীদের উপর শিক্ষা বন্ধ হয়, অথচ সিটও কমই চালিয়ে দিয়েছে যে নারী প্রত্যেকটা নারীর মধ্যে শিক্ষার অধিকার রাখবে, সে সিটো সনদকে বারবার বিভিন্ন মহলে সামনে আনা হয়। অথচ এই সিটো সনদ যাদের দ্বারা হলো, সেই জাতিসংঘ যখন আফগানিস্তানে নারীদের প্রাথমিক শিক্ষা বন্ধ হয়ে গেল, তখন কি তারা কথা বলেছে? কথা কি বলেছে? এই যে কানাডার যে বিভিন্ন ফেমিনিস্ট অ্যাসিস্ট্যান্ট পলিসি এখানে কাজ করে, এখানে সরকারকে বিভিন্ন রকমের সুবিধা দেয়, এখানে এনজিওরা যাদের কাছে ফান্ড পায়, সেই ফেমিনিস্ট অ্যাসিস্ট্যান্ট পলিসি গাজার নারীদের বিরুদ্ধে বা
এই সরকার, বর্তমান সরকার আমাদেরকে নতুন করে আশা করি নতুন করে কিছু একটা প্রমাণ করে দেখাবে সংগ্রামী বন্ধুগণ। এই বলে আমরা বেশি কিছু করবো না। আমি অধিকার আমাদেরকে অধিকার ফিরিয়ে আনতে হবে। এ বলে আমি আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করতে পারবো না। ঘটনাগুলো ঘটছে এবং
ধর্ষণের শিকার হচ্ছে। তাহলে আপনার এই ইসলামিক সোসাইটি নয় যে বাংলাদেশ শাসন ব্যবস্থা পরিচালনা করছে, তাহলে আজকে যদি আমরা সারা বাংলাদেশের সমতলে আমরা যদি দেখি প্রতিনিয়ত দর্শনের ঘটনাগুলো ঘটছে এবং এইগুলো বিভিন্ন মিডিয়ার মেইন স্ট্রিমে আমরা দেখি, কিন্তু পরবর্তী সচেতনের যে দর্শনের ঘটনাগুলো হয় এগুলো হয় জাতিগত ভাবে
Apa dah sih? Kurang ini. Ayo,